ভারত সরকারের কাছে এক আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর। কথিত আছে যে চীন পাকিস্তান মিলে যতটুকু না ভারতের ক্ষতি করতে পেরেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করেছেন লুৎফুজ্জামান বাবর। তৎকালীন বিএনপি সরকারের আমলে তিনি ভারতের সেভেন সিস্টার্সকে স্টেপ সিস্টার্সে রূপান্তর করতে চেয়েছিলেন। সেভেন সিস্টার্স মানে হলো উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়, যে রাজ্যগুলো বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত। কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তিতে নোবেল জয়ী এবং বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের চলমান অবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে যেতে পারে। তার এই বক্তব্যের পরই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন লুৎফুজ্জামান বাবর। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ ভারতকে না দেওয়ার জন্য তিনি ভারতের নিজ ভূখণ্ডে সেভেন সিস্টার্সের মধ্যে বিদ্রোহী দল গঠন করে ভারতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। তিনি 2004 সালে 10 ট্রাক ভর্তি বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার ও AK-47 এর মতো অত্যাধুনিক অস্ত্র নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। যে ভারতের দিকে চোখ তুলে তাকাতেই সবাই ভয় পায়, সেখানে ভারতের বুকে একসময় কাঁপন ধরিয়েছিলেন বাংলাদেশের এই মাস্টার মাইন্ড লুৎফুজ্জামান বাবর। তখন তারা নিজেদের দেশের মধ্যে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল। ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। তখন আলাদা হলে স্বাভাবিকভাবেই এই রাজ্যগুলোর শাসনভার বাংলাদেশের উপর চলে আসতো এবং এই রাজ্যগুলোও বাংলাদেশের সাথে যুক্ত হতে আগ্রহী ছিল। কিন্তু 2004 সালে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান ধরা পড়ায় শেষ পর্যন্ত এই মাস্টার মাইন্ডের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি, যেটি বলিউড কিংবা তামিল সিনেমার গল্পকেও হার মানাবে। লুৎফুজ্জামান বাবর 10 অক্টোবর 1958 সালে বাংলাদেশের নেত্রকোনা জেলার মদন পৌরসভায় জন্মগ্রহণ করেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল HSC পর্যন্ত। তার পিতার নাম AK লুৎফুর রহমান, যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন। তার মাতার নাম জুবায়দা রহমান। তার স্ত্রীর নাম তাহমিনা জামান শ্রাবণী, যিনি 2018 সালে বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ছিলেন। তার এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে। তার ছেলের নাম লাবিব ইবনে জামান, মেয়ের নাম তাসফিয়া বিনতে জামান। বাবর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 সালের 6ষ্ঠ ও 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসাবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সময় বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক থাকায় খুব সহজে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদটি পেয়ে যান। তারপর তিনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে গ্রেফতার দেখানো হয় লুৎফুজ্জামান বাবরকে। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয় এবং 1 অক্টোবর 2018 সালে এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এক সময়কার প্রচণ্ড প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 15 বছর ধরে কারাগারে। তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গিয়েছিল 2021 সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। বর্তমানে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির প্রহর গুনছেন। বর্তমানে ভারতের বিভিন্ন বাঁধ হঠাৎ করে খুলে দেওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে অনেকে বলছেন লুৎফুজ্জামান বাবর জেলে না থাকলে ভারত হয়তো এই দুঃসাহস কোনোদিন দেখাতে পারত না এবং ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে খুব তাড়াতাড়ি বাবরকে জেল থেকে মুক্ত করে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।